আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। গণিতের গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 4 পৃষ্ঠার উদাহরণ 1 থেকে আলোচনা শুরু করব। দেখো, এখানে বলা আছে √3 এবং 4 এর মধ্যে দুইটি অমূল্য সংখ্যা নির্ণয় করো। তাহলে সমাধান এখানে আমরা √3 ধরলাম। এই যে √3 দেওয়া আছে, √3 সমান কি মানটা, তো তোমরা ক্যালকুলেটরে √3 লিখে ইকুয়াল দিলে দেখবে এই মানটা চলে আসবো। এখানে আরও মান আছে, মানে দেওয়া মানে কি আরও মান আছে। তাহলে এই √3 অমূল্য সংখ্যা, এখানে বলা আছে √3 অমূল্য সংখ্যা। মনে করি এ সমান √3 যোগ 4 ভাগ 2, মানে √3টা আছে আর একটা 4 আছে না, এই দুইটা মান যোগ করিয়া গড় করছে। গড় মানে কি একটা সংখ্যা দুইটা গড় সূত্র কি সংখ্যা দুইটা সংখ্যাগুলোর যোগফল বা মোট সংখ্যা দুইটা, একটা √3 একটা আর 4 একটা, এটা যোগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, ভাগ করা আছে কত 2 পয়েন্ট বা 2.866। বোঝা গেল কি এই মানটা 3-এর কাছাকাছি, এই জন্য এই চিহ্ন ব্যবহার করছে। ঠিক আছে, এবং b সমান এবার সংখ্যা 3টা নিচে, √3 একটা 4 দুইটা, এই জন্য কি 3 দ্বারা ভাগ করছে। এটা গড়ের সূত্র। হ্যাঁ, সংখ্যাগুলোর যোগফল ভাগ মোট সংখ্যা 3টা, 3 দ্বারা ভাগ। এই যে আচ্ছা 3.244, এটা 4-এর কাছাকাছি। এখন দেখো এই যে দুটা মান আছে, দুটো মান কিন্তু √3 মান থেকে বড় এবং 4 থেকে ছোট। এই কথাটা এখানে বলছে স্পষ্টত এ বি উভয় বাস্তব সংখ্যা এবং উভয় √3 অপেক্ষা বড় এবং 4 অপেক্ষা ছোট। ঠিক আছে, কারণ এ হলো অসমান সংখ্যা √3 এবং 4 এর গড়। এ কি √3 আর 4 এর গড় পাইছে, এটা এর মানটা। এবং বি হলো কি √3, 4 এবং 4 এর গড়, 3টা সংখ্যার গড়। অর্থাৎ √3 লেস দেন 2.866 বা 2.866 লেস দেন 4 এবং √3 লেস দেন 3.244 লেস দেন 4 বা 4। ঠিক আছে, এই মানগুলো চাই বসাই দিয়েছে জায়গা থেকে। এই যে প্রথমে √3, তারপরে এই মানটা, তারপরে আবার কি ওই যে সংখ্যার ধরি তো একটা আছে কি 4, এই মানটা থাকবে মাঝখানে। আবার √3, তারপরে এই যে 3 সংখ্যার গড় লেস দেন 4। ঠিক আছে, বই যেরকম আছে এরকম লেখলে চলবে, একটু বুঝতে হবে আর কি। আবার এ ও বিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, সুতরাং এ ও বি দুটি নির্ণয় অমূলদ সংখ্যা। ঠিক আছে, এই ছিল এই প্রশ্নের আসল সমাধান। আসলে এরূপ অসংখ্য অমূল্য সংখ্যা নির্ণয় করা যায়। বাস্তব সংখ্যার যোগ ও গুণ প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য। দেখো এখানে বাস্তব সংখ্যার কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, এগুলো তোমাদেরকে জানতে হবে। এই যে 1 নম্বরে বলছে এ ও বি বাস্তব সংখ্যা হলে এ যোগ বি বাস্তব সংখ্যা এবং এ বি বাস্তব সংখ্যা, মানে গুণ আর যোগ এগুলো একটু রিডিং পড়তে হবে। দেখো তোমরা হয়তো এটা পড়তে পারবে না, এটা কি জানো, এটা বলে কি এই যে মাঝখানে এটা বলে নট ইকুয়াল 0 নট ইকুয়াল 1, মানে কি 0 1 সমান হতে পারে না, খেয়াল রাখবা, রিডিং পড়ে নেবে এগুলো। হ্যাঁ, আর একটু বলে দেই এই যে এটা বলে লেস দেন আর এটা বলে গ্রেটার দেন। ঠিক আছে, এটা হচ্ছে কি লেস দেন, আর যেটা তোমার গা থেকে থাকবে এটা হচ্ছে গ্রেটার দেন। এটা গা থেকে সরিয়ে দেবো, দূরে দেবো, এটা হচ্ছে লেস দেন, এটা হচ্ছে গ্রেটার দেন। ঠিক আছে, লেস দেন মানে ছোটো, গ্রেটার দেন মানে বাংলা হচ্ছে বৃহত্তর বা বড়, খেয়াল রাখবা। এখন দেখো আমরা চমৎকার একটা প্রশ্ন সলভ করবো। এই যে দেখো বলা আছে প্রতিজ্ঞা √2 একটি অমূল্য সংখ্যা। অবশ্যই √2 অমূল্য সংখ্যা। আমরা এখন এটা প্রমাণ করে দেখাবো। প্রমাণ ধরি √2 একটি মূলদ সংখ্যা। অমূল্য সংখ্যা বলা আছে, আমি ধরছি √2 মূলদ সংখ্যা। তাহলে এমন দুটি পরস্পর সমমৌলিক স্বাভাবিক সংখ্যা পি, কিউ গ্রেটার দেন 1 থাকবে যে √2 সমান p/q। এটা বর্গ করছে, বর্গ করলে এই যে √2 স্কয়ার কাটা দেবো, তাহলে নেবে p²/q²। দেখো এই যে 2 সমান p²/q² বর্গ করে। পরের লাইনটা বাদই লাগতে পারো, এটা উভয়কে কিউ দ্বারা গুণ করছে, এনেটা কিউ, এই যে কিউ দ্বারা গুণ করছে, এনেটা কিউ গুণ করলে উপর থেকে কিউ কাটা যাবে, তাহলে উপরে p² থাকবে, নিচেটা কিউ থাকবে। মানে এনে তুমি যে গুণ দিয়া এই q² লেখো, এই যে q² লেখো, তাহলে এনেটা কাটা যাবে, কাটা গেলে নিচেটা থাকবে, উপরে একটা থাকবে না। এই মানে বড় কাটছে, বড় কালে এনে স্কয়ার কাটা যাইব, এনে থাকবে p² /q²।
বর্গ করে। তারপর কী করছে, এই যে √2 সমান সমান পি বাই কিউ, তারপর বর্গ করছে, বর্গ করলে এই জায়গায় এই √2 স্কোয়ার কাটা গেছে, তারপর এখানে থাকবো এই পি স্কোয়ার, এখানে থাকবে কিউ স্কোয়ার, লেখা দেখো সাইড নোটে দিছে কি বর্গ করে। অর্থাৎ 2q মানে এটা কিউ দেওয়া, এই জায়গাটা কিউ দিছে গুণাকারে এই জায়গায়, আর এই জায়গাটা কিউ দিছে গুণাকারে, গুণাকারে দিলে তারপরে এনে থাকবে 2q, এই জায়গাটা কিউ নিচে কাটা গেলে নিচে একটা কিউ থাকবে, ওভাবে কিউ দ্বারা গুণ করে। স্পষ্ট 2q পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়, কারণ পি ও কিউ স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর সহমৌলিক এবং কিউ গ্রেটার দেন 1। কিউর মানটা এই যে এখানে কিউ আছে নিচে, কিউর মান 1 থেকে শুরু হতে পারবে না, এই কিউ মানটা 1 থেকে বড় হইবে, ঠিক আছে, এই জায়গাটা সেটা বলছে। আর কি বলছে, সুতরাং 2q এবং পি স্কোয়ার বাই কিউ সমান হতে পারে না, অর্থাৎ 2q নট ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ, 2qটা এই যে পি স্কোয়ার বাই কিউ সমান না বা নয়। সুতরাং √2কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, এই লেখছে কি দেখো, অর্থাৎ এই √2 নট ইকুয়াল পি বাই কিউ, সুতরাং √2 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণিত লিখে দেবে, ঠিক আছে। এই চমৎকার প্রশ্নটা পরীক্ষায় আসে বারবার, তোমরা শিখে রাখবা। তুমি যদি এই √2 পারো তাহলে এই যে √3ও পারবা। যদি আমরা পূর্বের ক্লাসে এই যে এখানে অধ্যায়গুলো কাজ আছে, সবগুলো কাজের সমাধান প্রমাণ করে দিয়েছি, সলভ করে দিয়েছি, সেখানে √3টাও প্রশ্নটাও সলভ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখন আমরা এই উদাহরণ 2 সলভ করব। দেখো কি বলছে, প্রমাণ করো যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 4টি ক্রমিক সংখ্যা, মনে করি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি, একটা এক্স, আর x+1, x+2, x+3 ক্রমিক সংখ্যা 4টির গুণফলের সাথে 1 যোগ করলে পাওয়া যায়। দেখো এই x × x+1 × x+2 × x+3 যোগ 1, ঠিক আছে। পরে করছে কি, এই এক্সটা এই বসাইছে, এই এক্সের সাথে এই যে x+3 আছে না, x+3 আগে নিছে, তারপরে এই x+1 আর এই x+2 পরে লাগছে সাজায়, হ্যাঁ, করার সুবিধার্থে এই প্লাস দিছে, তারপরে এই এর ময় দিছে, ঠিক আছে। পরে লাইনে করছে কি দেখো, এই x দ্বারা গুণ করবো, এই x আর এই x গুণ করলে x² গুণবেলা পাওয়ার যোগ হয়, x² এই যোগ চিহ্ন বসাই দিছে, তারপরে এই x দ্বারা এই 3 গুণ করলে কি 3x হয়ে গেছে, ঠিক আছে। আর তুমি এই x+1 দ্বারা x+2 যদি গুণ করো তাহলে আসবে কি x², এই x গুণ করলে এই x গুণ করলে কি হবো, x² হইব। আবার x দ্বারা এই 2 গুণ করলে হবে 2x, প্লাস দিয়ে আবার এই 1 দ্বারা x গুণ করলে হবে কি x, যোগ করলে 3x হবে। তোমরা যারা 3, 4 যেভাবে গুণ করো ক্লাস 7, 8 সেভাবে করবা, প্রথমে x দ্বারা x করবা, আবার x দ্বারা 2 করবা, আবার x এর কাজ শেষ। এবার এই যে এই 1 আছে না, 1 দ্বারা দোনারে গুণ করবে, এই দোনারে 1 দ্বারা x করলে x হইব, আর 1 দ্বারা 2 করলে 2 হবে বা 2 হবে, ঠিক আছে। আরে x আর 2 যোগ করলে 3x হয়ে গেছে, সংখ্যার একটা লাইন কম লাগছে এই জায়গায়, এই যে +1 রয়ে গেছে। তারপরে এই যে x² + 3x, এটা পরিবার দর্শক কি এই জায়গায় x² + 3x দর্শক কি এ, তারপরে এই যে +2 বসায় গেছে, এই +1ও বসায় গেছে। এবার x² + 3x সমান কি ধরছে, এ ধরে মিলে গেছে। পরে আবার কি দেখে কি করছে, গুণ করছে, এই যে এ দ্বারা এর গুণ করলে কি হবে a², তারপর এই প্লাস বসাই দিছে, তারপরে এ দ্বারা 2 গুণ করলে কি হবে 2a, প্লাসের প্লাস a1 এর 1, ঠিক আছে। পরে দেখো a² + 2b + b² একের ক্ষেত্রে একই হবে, এটা সূত্র হয়, এটা a + b হোল স্কয়ার সূত্র লেখা যায়, a হইছে a আর b হইছে 1, তাহলে কি a + b হোল স্কয়ার। এখন আবার কি করছে দেখো, এই যে a আছে না, এর মান কত, এর মান x² + 3x, এই যে আছে এর জায়গাটায় x² + 3x বসাই দিছে, তারপরে এই যোগ চিহ্নটা দিছে, এই যোগ চিহ্ন, এবার এই 1 বসাই দিছে, তারপরে আবার এই স্কয়ারটা না বসাই দিছে, এই যে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। 2-3 প্র্যাকটিস করলে আয়ত্তে চলে আসবে, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে। সুন্দর একটা প্রশ্ন, ভালোভাবে শিখে নিবা, কয়েকবার দেখলে আশা করি বুঝতে পারবা। দেখো এখন আমরা দশমিক ভগ্নাংশ, যেটাকে আমরা বলি যে ডেসিমাল, এই যে ডেসিমাল ফ্র্যাকশনস, এটা আলোচনা করব। প্রত্যেক বাস্তব সংখ্যাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায়, যেমন 2 সমান লেখা যাবে বা 2 সমান বা 2 ইকুয়াল লেখা যাবে কি বাংলায় বলি আমরা, যেমন 2 সমান কি লেখা যাবে 2.0, এই 2 5 দ্বারা ভাগ করে কি লিখবে 0.4, 1 আর 3 দ্বারা ভাগ করলে কি হইব
0.33 ডট ডট আরও আসতে পারে ইত্যাদি। দশমিক ভগ্নাংশ আবার কয় প্রকার দেখো, এটা খেয়াল রাখবা। দশমিক ভগ্নাংশ 3 প্রকার: সসীম দশমিক ভগ্নাংশ, আবৃত দশমিক ভগ্নাংশ আর অসীম দশমিক ভগ্নাংশ। ক্লিয়ার? এখন আমরা প্রত্যেকটা সংজ্ঞা জানবো। দেখো, সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে? কোনো সসীম দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকে সসীম সংখ্যক অঙ্ক থাকে। সসীম সংখ্যক মানে কি শেষ হয়ে যায়, যেমন 0.12, 0.023, 0.7, 7.832, 5, 4 মানে 54.67 ইত্যাদি ডট ডট ইত্যাদি সসীম দশমিক ভগ্নাংশ মানে কি এটা শেষ আছে, এটা মিলে গেছে মানে কি 7.832 শেষ, এটা মিলে গেছে, শেষ হয়ে গেছে। মানে 0.12 শেষ, এই যে সসীম মানে তার শেষ আছে। তারপর হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ কাকে বলে? দেখো, কোনো আবৃত দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলো সব অথবা পরপর থাকা কিছু অংশ বারবার আসতে থাকে, মানে একই সংখ্যা বারবার আসে, পুনরাবৃত্তি হয় যেটাকে বলে। আমি গত ক্লাসের যে কাজের ভিতরে এই প্রশ্নটা বলে দিয়েছিলাম। দেখো 3.333 মানে কি, এই যে দেখো ডট ডট, এরকম আরও অসংখ্য সংখ্যা আছে, শুধু কি 3 আসবে। এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ, মানে দশমিক বিন্দুর ফা যদি একই সংখ্যা বারবার আসে এটাকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার? তারপর দেখো দেখো এরপরটা 2.4 মানে 4, 5 ডট ডট এরকম সংখ্যা আরও আছে, এটা বলে আবৃত দশমিক ভগ্নাংশ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এখন মনে করো এই যে এই সংখ্যাটা আরও সহজে লেখা যায়, কীভাবে লিখবা? তোমরা এইভাবে লিখতে পারো যে এই 3 এই দশমিক এই 3 এরকম লিখতে পারো। 3-এর পরে এই যে একটা পৌনঃপুনিক দিতে পারো, পৌনঃপুনিক এই 3.3 পৌনঃপুনিক, এটা এইভাবে কিন্তু লেখা যায়। হ্যাঁ, এই পৌনঃপুনিক দ্বারা কী বোঝায়? মানে এই যে 3-এর পরে পৌনঃপুনিক কত অর্থ হলো কি, এনে 3 অসংখ্য আরও অনেক 3 আছে, মানে এই যে একটা 3-এর মধ্যে পৌনঃপুনিক দাও, 3.3 লেখা পৌনঃপুনিক দিয়ে দাও, এই যে উপরে একটা ফোঁটা দিয়ে দাও, তাহলে বুঝবো কি এরকম অসংখ্য 3 আরও আছে। যদি একই সংখ্যা এইভাবে 3 থাকে, মানে একই সংখ্যা বারবার আসে, এটাকে বলা হবে আবৃত দশমিক ভগ্নাংশ। আবার আবৃত দশমিক ভগ্নাংশ 2 প্রকার: সসীম আবৃত দশমিক ভগ্নাংশ, অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। যারা সসীম আবৃত দশমিক ভগ্নাংশ ওরা কিন্তু আবার মূলদ সংখ্যা, আর অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ যেটা, অনাবৃত মানে কি একই সংখ্যা বারবার আসবে না, এটা হচ্ছে কি অমূলদ সংখ্যা, পরীক্ষা কিন্তু আসে। তোমরা এমসিকিউ দেখলে পাইবা, বিগত বছর প্রশ্ন পরীক্ষা আসে কয়েকবার। অসীম দশমিক ভগ্নাংশ, কোনো অসীম দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডান দিকের অঙ্ক কখনো শেষ হয় না, অর্থাৎ দশমিক বিন্দুর ডান দিকের অঙ্কগুলো সসীম হবে না, অসীম হবে। অংশ বারবার আসবে না, মানে একই সঙ্গে বারবার আসবে না, পরিবর্তন করে আসবে। যেমন √2 সমান সমান কি, এই যে 1.41, 4, 2, 1, 3, 5, 6, 2, 4 ডট ডট, মানে আরও সংখ্যা আছে। √7 দেখো, এই যে এগুলো সংখ্যাগুলো কি এক একটা এক এক রকম না, একটা সংখ্যা কিন্তু বারবার আসে না, এটা হচ্ছে কি অসীম দশমিক ভগ্নাংশ। এই যে ডট ডট দেওয়া আছে মানে কি আরও সংখ্যা আছে। মন্তব্য: সসীম দশমিক ও আবৃত দশমিক ভগ্নাংশ হলো মূলদ সংখ্যা। খেয়াল করো, এ নিয়ে প্রশ্ন আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই মন্তব্য ভালো করে দেখে নিবা, খেয়াল করো। হ্যাঁ, মন্তব্য: সসীম দশমিক ও আবৃত দশমিক ভগ্নাংশ কি সংখ্যা? এই মূলদ সংখ্যা, খেয়াল রাখবা। আর অসীম দশমিক ভগ্নাংশ হলো কি অমূলদ সংখ্যা। ঠিক আছে, সসীম দশমিক ভগ্নাংশ আর আবৃত দশমিক ভগ্নাংশের মূলদ সংখ্যা, আর অসীম দশমিক ভগ্নাংশ কি অমূলদ সংখ্যা, যেটা শুরু আছে শেষ নেই, এটা অমূলদ সংখ্যা। কোন অমূলদ সংখ্যার মান যত দশমিক স্থান পর্যন্ত ইচ্ছা নির্ণয় করা যায়। কোনো ভগ্নাংশের লব ও হরকে স্বাভাবিক সংখ্যায় প্রকাশ করতে পারলে ওই ভগ্নাংশটি মূলদ সংখ্যা। ঠিক আছে, দেখো আমরা এই কাজগুলো আলোচনা করছিলাম। এখন এই যে আবৃত দশমিক ভগ্নাংশের দুটো অঙ্ক আছে, আমরা শিখে নিব। আমরা সংক্ষেপে করবো। দেখো, এই যে 6 দ্বারা 23কে ভাগ করছে, কীভাবে আসছে দেখো। এই 6 এই যে 3 6 18 লাগছে। হ্যাঁ, আর 23 থেকে 18 বিয়োগ করে থাকে 5। এখন এই 6 দ্বারা এই 5কে ভাগ করা যাবে না, তাহলে কী করতে হবে? এই জায়গাটা দশমিক দিতে হবে। দশমিক দিলে এই জায়গাটা শূন্য নেওয়া যাবে, এর হচ্ছে 50। 6টা এই যে 8 দিয়ে 6টা 48 বিয়োগ করে থাকে 2। যদি দশমিক দেওয়া আছে তাহলে শূন্য নেওয়া যাবে, হচ্ছে কত 20। এই 20কে আবার 318 বিয়োগ খেলে বিয়োগ করে থাকে 2। যদি দশমিক দেওয়া আছে এই জায়গায় তাহলে না 8 শূন্য নেওয়া যাবে, তাহলে 20 318 আবার 2 এসে বিয়োগ করলে আর 20 থেকে 18 বিয়োগ করে 2 থাকে 2। এখন তুমি এই জায়গায় যেহেতু এই যে দশমিক দেওয়া আছে তাহলে আবার শূন্য 20 হইব, ভাগ করে 318 হইব, বিয়োগ করে দাদা কি বারবার এই 3 আসবে, সংখ্যাটা কত আসবে
3 আসবে। তাহলে বোঝা গেল কি, এই যে দেখো এখানে কিছু বলা আছে, তাহলে বোঝা গেল কি এটা একটি কি আবৃত দশমিক ভগ্নাংশ, মানে কি ওই যে একই সংখ্যা বারবার 3 আসবে। এই যে এখানে দেখো এই যে 0.20 আবার 0.20 এরকমই আসবে, কিন্তু শেষ হবে না। এখানে বলছে তোমরা এই যে 23/6 সাধারণ ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। লক্ষ্য করি ভগ্নাংশের লবকে হর দিয়ে ভাগ করে দশমিক ভগ্নাংশে পরিণত করার সময় ভাগের প্রক্রিয়া শেষ হয় না, মানে কি এটা শেষ হয় না, বারবার 2 থাকবে। ঠিক আছে, তাহলে বোঝা গেল 3 3 3 3 চলমান। দেখা যায় যে ভাগফলে একই অঙ্ক 3 বারবার আসে, মানে 3 বারবার আসে। এখানে এই যে 3.8333 ... একটি আবৃত দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে দেখো এই যে এখানে কিছু প্রশ্ন বলা আছে, যে সকল দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডানে একটি অঙ্ক বারবার আসে বা একাধিক অঙ্ক পর্যায়ক্রমে বারবার আসে এদের আবৃত দশমিক ভগ্নাংশ বলা হয়। মানে কি ওই কথাটা বলছে যে আবৃত দশমিক ভগ্নাংশ কাকে বলে, এটা কিন্তু সংজ্ঞা, আবৃত দশমিক ভগ্নাংশের সংজ্ঞা। যে সকল দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডানে একটি অঙ্ক বারবার আসে, ওই যে 3 বারবার আসে, অথবা একাধিক অঙ্ক মনে করো 22 22 12 12 13 13 3 3 এরকম একই সঙ্গে বারবার পর্যায়ক্রমে আসতে থাকে, তাকে আবৃত দশমিক ভগ্নাংশ বলে। খেয়াল করবা আবৃত দশমিক ভগ্নাংশ কিন্তু মূলের সংখ্যা। 8 প্রশ্ন বলা আছে, দেখো কি বলছে এই জায়গায়, এই যে আবৃত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশে যে অংশ বারবার বারবার অর্থাৎ পুনঃপুন আসে, পুনঃপুন আসে মানে কি এখানে বারবার আসে, এটাকে বলে একে আবৃত অংশ, আর বাকি অংশকে অনাবৃত অংশ বলা হয়। ঠিক আছে, আবৃত দশমিক ভগ্নাংশে একটি অঙ্ক আবৃত হলে সেই অঙ্কের ওপর পৌনঃপুনিক বিন্দু এবং একাধিক অঙ্ক আবৃত হলে কেবলমাত্র প্রথম ও শেষ অঙ্কের ওপর পৌনঃপুনিক বিন্দু দেওয়া হয়। যেমন দেখো এই যে 2.555 ... হ্যাঁ, এখানে তুমি এতকে লেখা হয় 2.5 পৌনঃপুনিক, কথা অর্থ কি এই যে 5 এর পৌনঃপুনিক, এখানে আরও অসংখ্য 5 আছে, তখন সংক্ষেপে 2.5 অনেকগুলো 5 না লিখা 2.5 লেখা পৌনঃপুনিক দিলে বোঝা গেলে এটা অসংখ্য 5 আছে। এখন দেখো এই যেটা একাধিক সংক্ষেপ, এটা এই যে 3.1241, মানে এটা এই যে 3.124 124 124 3 সংখ্যা বারবার আসে, কি লেখা হয় দেখো 3.124। এখন দেখো এখানে এই যে 1 এর পৌনঃপুনিক, এই 4 এর পৌনঃপুনিক, এখন মাঝখানে 2 আছে, 2 এর পৌনঃপুনিক দেয় নাই, তাহলে বুঝতে হবে যেহেতু আমার প্রথম সংখ্যার পৌনঃপুনিক আছে, শেষ সংখ্যার পৌনঃপুনিক আছে, তাহলে বুঝতে হবে কি মাঝের সংখ্যার পৌনঃপুনিক অটোমেটিক আছে, এটা আমাদের বুঝতে হবে, দেওয়া থাকুক বা না থাকুক। ঠিক আছে, এটাই বলছে কিন্তু যে একাধিক এই যে প্রথম শেষ অঙ্কের উপর, হ্যাঁ পৌনঃপুনিক বিন্দু, এই প্রথম অঙ্কের পৌনঃপুনিক দিয়েছে, শেষ অঙ্কের পৌনঃপুনিক দিয়েছে, মাঝখানটা দেয় না, তাহলে বুঝতে হবে কি মাঝখানটার উপরে পৌনঃপুনিক আছে। ঠিক আছে, তারপরে দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পর আবৃতাংশ ছাড়া অন্য কোনো অঙ্ক না থাকলে একে বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ বলা হয়। পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর পর আবৃতাংশ ছাড়া এক বা একাধিক অঙ্ক থাকলে একে মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ বলা হয়। যেমন 1.3 পৌনঃপুনিক, এটা কি এটা বিশুদ্ধ, হ্যাঁ এটা বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ। আর দেখো এটা কি বলছে এই যে মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ, এখানে কিছু সংখ্যা আছে পৌনঃপুনিক নাই, আবার এই যে 12 পৌনঃপুনিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে মিশ্র পৌনঃপুনিক ভগ্নাংশ। তারপর দেখো আরেকটা অঙ্ক, ভগ্নাংশ হরে 2 5 ছাড়া অন্য কোনো মৌলিক গুণনীয়ক বা উৎপাদক থাকলে সেই হর দ্বারা লবকে ভাগ করলে কখনো নিঃশেষ বিভাজ্য হবে না। যদি পর্যায়ক্রমে ভাগ শেষে 1 2 9 ছাড়া ... 9 ছাড়া অন্য কিছু হতে পারে না, সেহেতু এক পর্যায়ে অংশগুলো বারবার একই সংখ্যা থাকতে হবে, একই সংখ্যা হতে হবে, মানে একই সংখ্যা হতে থাকবে। আবৃতাংশের অঙ্কর সংখ্যা সবসময় হরে যে সংখ্যা থাকে এর চেয়ে ছোট হয়। দেখো 3 নম্বর অঙ্ক কি বলছে, 3/11 ও 9 মানে কি 95/37কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। দেখো এই দেওয়া আছে, নিচে আসল ভাগ করা হয়েছে 3কে, কিন্তু 3 11-র চেয়ে ছোট হয়, ভাগফলে 0 ও দশমিক বিন্দু নেওয়ার পরে 3 এর ডানে 0 বসিয়ে 30 হয়েছে, মানে 11 দ্বারা 3কে ভাগ করা যাবে না, এই জন্য কি একটা 0 দিবা একটা 0 দিবা, যদি এই 0 কোনো ভ্যালু নাই দিলে হইবে না দিলে হইব, মূলত এনে দশমিক দেওয়ার পরে এই দশমিকের জন্য একটা 0 হয়েছে। ঠিক আছে, এই যে প্রথমে 0 কোনো মূল্য নেই, এই দশমিকের পরিবর্তে একটা 0 হয়েছে, এখন 30 হয়েছে। যেমন এই 11 দ্বারা 30কে ভাগ করা যায়, 2 বার যাইব, 11 2 22, বিয়ে করা থাকে 8, দশমিক দেওয়া আছে একটা 0 নেওয়া যাবে 30, এই 7 11 77,
বিয়োগ করা থাকে 3, আবার আছে 30, আবার কি কত দেব 11, 30 2 দেব 11 দুগুণে 22, বিয়োগ করা থাকে 80, আবার 7 11 77। ওই যে কি দেখা যায় কি এই 27 বারবার আসতে থাকবে, এটা কোনো শেষ হবে না। তাহলে 3/11 লেখা যাবে 0.2727 ডট ডট, মানে কি আরও সংখ্যা 27 বারবার আসছে, এটা আবৃত্তি দশমিক ভগ্নাংশ। এইভাবে এই 27 বারবার না লেখা যাইবে যে 0.2 কত অর্থ কি এই 27 সংখ্যা আরও অনেকবার আছে। ক্লিয়ার? তাও দেখো এই 37 দ্বারা 95 ভাগ করছে, এই যে 37 95 2 বার যায়, 37 দুগুণে 74, বিয়োগ করা থাকে 21, এনে 37 দিয়ে 21 ভাগ করা যায় না। তাহলে কি এই যে তার জন্য এখানে দশমিক দিয়ে এটা শূন্য আছে 210, 210-এর মধ্যে 37 দিয়ে 5 বার, 5 37 185, বিয়োগ করা থাকে 25, যে দশমিক দেওয়া আছে 37 দিয়ে 25 ভাগ করা যাবে না, দশমিকের জন্য কি নেবা শূন্য নেবা, আছে 250, 250-এর মধ্যে যাবে 6 বার, এই যে 6 237 গুণ করা কত 222, বিয়োগ করা থাকে 28, যেহেতু দশমিক দেওয়া আছে এই 37 দিয়ে 28কে ভাগ করা যায় না, যেহেতু দশমিক দেওয়া আছে এটা শুনে নিন 280, এবার 7 বার কত আসে 259, বিয়োগ করা থাকে 21, দশমিক দেওয়া আছে তার জন্য আমার শূন্য হইবা, কত হয়েছে 210, আবার 5 বার যায় ভাগ করলে 85, বিয়োগ করা থাকে 25, দশমিক দেওয়া আছে শূন্য হয়ে যাব। ঠিক আছে, আবার দেবে 6 বার 222, বিয়োগ করা থাকবে 28, আবার দশমিক দেওয়া আছে শূন্য হয়ে যাব, কারণ কি ওই 37 দিয়ে 28কে ভাগ করা যাবে না, শূন্য নিতে হইব। এখন আবার নিচে 7 বার, এই যে দেখো শেষে 7 বার নিচে 7 দিয়া ওই যে কি 37 গুণ করলে 259, বিয়োগ করলে 21 থাকে, এটা চলমান শেষ হবে না। দেখো এই যে 5 6 7 5 6 7 এটা বারবার আসতেছে। হ্যাঁ, এই যে 95/37, দেখো 2.567 567 ডট ডট, মানে আরও সংখ্যা আছে। এই লেখাটা কী হবে এই যে 2.5 পৌনমণিক 7 পৌনমণিক, মাঝখান সংখ্যা পৌনমণিক না দিলে বোঝা যায় কি এই পৌনমণিকটা 6 আছে অটোমেটিক বুঝতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত ছিল আজকের আলোচনা। হ্যাঁ, পরবর্তী একটা উদাহরণ দেখো আমরা আলোচনা করি। তারপরে বলছে কি আবেগ দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিবর্তন করো। যদিও ইয়া করে আমরা এই বই নিয়ে করবো না, আমি আমার মতো করে তোমাদেরকে সুন্দর খাতায় করে তারপরে ভিডিও করে সলভ করে তোমাদেরকে দেখাই দিব। তাহলে আজকে আলোচনা এই পর্যন্ত থাকুক। আমরা পরবর্তীতে এই যে উদাহরণ 4 বই নিয়ে করবো না, আমি নিজের মতো করে সলভ করে তোমাদেরকে ভিডিও আপলোড করে দিব। তোমরা সুন্দর করে আজকের ক্লাসে দেখো, আর আমাদের ম্যাথ রুকি অর্জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সাথে থাকো। সে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।